বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শব্দভাণ্ডার। এই শব্দভাণ্ডার বাংলা সাবজেক্ট রিলেটেড যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই এখান থেকে একটি প্রশ্ন আসে। তাই এই শব্দভাণ্ডার বেশ গুরুত্বপূর্ণ। এমএসসি হোক, এসএলএসটি হোক, পিএসসি হোক, আপার প্রাইমারি হোক বা প্রাইমারি হোক, যে পরীক্ষায় হোক না কেন এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বা পরীক্ষাতে আসে। তো যাই হোক, প্রথমে আমরা জেনে নিই এখানে দুটো শব্দ লেখা আছে, শব্দ আর ভাণ্ডার। শব্দ ভাণ্ডার এখন কাকে বলে সেটা জেনে নিই। যে কোনো ভাষায় ব্যবহারযোগ্য অর্থবোধক শব্দগুলিকে এক কথা বলে শব্দ ভাণ্ডার। ক্লিয়ার? এখন শব্দ ভাণ্ডার যেহেতু বললাম বাংলা শব্দ ভাণ্ডার, তো বাংলা শব্দ ভাণ্ডারকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত মৌলিক, দ্বিতীয়ত আগন্তুক, তৃতীয়ত নবগঠিত শব্দ। মৌলিক শব্দকে আবার তিন ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। নবগঠিত শব্দকে বিভিন্ন ভাগ করা যায়, যেমন মিশ্র, অমিশ্র, মূল্যবান ইত্যাদি ইত্যাদি। আর আগন্তুক বা কৃতঋণ শব্দকে দুভাবে ভাগ করা যায়: দেশি আগন্তুক, বিদেশি আগন্তুক। দেশি আগন্তুককে আবার বিভিন্ন রাজ্য এবং ভাষাভিত্তিক তার বিভিন্ন প্রকার আবার শ্রেণীবিন্যাস আছে। আবার বিদেশি আগন্তুকেও সেম বিদেশি ভাষা এবং দেশভিত্তিক বিভিন্ন প্রকার ভাষা আছে বিভিন্ন দেশের মধ্যে। যাও, আমি এই ভিডিওতে বলবো তৎসম তদ্ভব শব্দ কিভাবে চিহ্নিতকরণ করা যায়। পরীক্ষাতে কিন্তু আসবে একটি। প্রথমে বলেছি দেশি শব্দ ভাণ্ডারকে মৌলিককে তিনটি ভাগ করা যায়: তৎসম, তদ্ভব আর অর্ধ তৎসম। এই তৎসমকে আবার দুটি ভাগ করা যায়: সিদ্ধ আর অসিদ্ধ। তো আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তৎসম কাকে বলে আমরা সকলেই জানি। তৎ মানে সংস্কৃতের মতো বা সমান, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বা সরাসরি যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে এবং গৃহীত হয়েছে তাকে তৎসম বলে। আর তদ্ভব বলতে তৎ মানে সংস্কৃত, সংস্কৃতের সেই শব্দগুলোই তদ্ভব যেগুলো বাংলাতে এসেছে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে এবং বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়ে ব্যবহৃত হয়, সেগুলোই তদ্ভব শব্দ। এখন পরীক্ষাতে এখান থেকে একটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন দিয়ে একটি শব্দ দিয়ে দেবে। দেওয়ার পরে ওখানে জানতে চাওয়া হবে যে শব্দটা কি জাতীয় শব্দ, যেমন সূর্য, চন্দ্র, বিষ্ণু, যা খুশি হতে পারে। তো এখন শুধুমাত্র সংজ্ঞা দিয়ে কোনো শব্দ নির্বাচন করা যায় না বা চিহ্নিতকরণ করা যায় না, তার জন্য কয়েকটি টেকনিক ফলো করতে হয়। আমি একটি টেকনিক বলবো, খুব সহজ এবং খুব সহজেই নির্ণয় করা যায়। যেমন তৎসম শব্দটি আমরা কিভাবে জানবো এটা তৎসম শব্দ? তৎসম শব্দ সাধারণত সাধু গদ্য রীতিতে ব্যবহার হয়। তদ্ভব শব্দ চলিত গদ্য রীতিতে, মানে আমরা যেটা রোজ কথা বলি। এখন তৎসম যে শব্দটা যে সাধু, আমি প্রথমে বললাম সাধু গদ্য রীতিতে ব্যবহার হয়। তো সাধু শব্দ জানো কি করে? সাধু শব্দ চিনতে গেলে কয়েকটি বিষয় জানতে হয়, যেমন সর্বনাম জানতে হয়, ক্রিয়াপদের বিভক্তি জানতে হয় এবং শব্দ ভাণ্ডারও জানতে হয়। তো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি প্রথমে বলেছি ছোট্ট একটি টেকনিক বলবো, যে টেকনিক থেকে আমরা তদ্ভব এবং তৎসম শব্দ সহজে চিহ্নিত করতে পারবো। যেমন আমি এখানে লিখেছি মস্তক, মাথা, গৃহ, ঘর, সপ্ত, সাত, একাদশ এবং 11। যাই হোক, তৎসম মানে আমি বলেছি সংস্কৃত মতো বা সমান, সাধু গদ্য রীতিতে ব্যবহার হয়। তদ্ভব মানে বাংলাতে ব্যবহার হয় চলিত গদ্য রীতিতে। এখন লক্ষ্য করা যায় একটি পয়েন্ট বলেছি, আমরা চলার পথে রোজ মস্তক ব্যবহার করি না মাথা শব্দটা ব্যবহার করি? সাধারণত চলিত কথায় মাথা ব্যবহার করি, তাই তদ্ভব শব্দ। যেটা ব্যবহার করি না মস্তক, তৎসম শব্দ। সেমভাবে আমরা রোজ চলার পথে অর্থাৎ মৌখিক অর্থাৎ চলিত ভাষায় ঘর শব্দ ব্যবহার করি, তদ্ভব। যেটা করি না গৃহ, তৎসম শব্দ। সেমভাবে আমরা সাধারণত যেমন গুণি 1 থেকে 10, 7 বলে থাকি। 7 মানে যেটা রোজ বলি, চলিত কথায় বলি, তদ্ভব। কিন্তু যেটা বলি না শব্দ, তৎসম সাধু। আবার 11 এবং 11, আমরা তো 11 শব্দটাই ব্যবহার করি চলিত কথায়, তাই চলিতটা তদ্ভব, আর যেটা সাধু, যেটা আমরা সাধারণত চলিত কথায় ব্যবহার করি না, সেটা তৎসম। এটা ছোট্ট একটা টেকনিক। এছাড়া আরও অনেক নমুনা আছে। যেমন আমি এক্সাম্পল সঙ্গে একটি বলতে পারি, কোনো শব্দের মানে দেশি শব্দের
কোনো শব্দের শেষে মৌলিক শব্দ, কোনো শব্দের শেষে যদি মূর্ধন্য থাকে সাধারণত সেটা তৎসম শব্দ, আর কোনো শব্দের শেষে যদি দন্তন্য থাকে সেটা তদ্ভব শব্দ। যেমন যদি বলা হয় লবণ, মূর্ধন্য আর এটা নুন, তাহলে এটা দন্তন্য আছে দন্তন্য আছে তাই তদ্ভব, এটা মূর্ধন্য আছে এটা তৎসম, এটা দ্বিতীয় টেকনিক। এরকমই আরও বেশ কয়েকটি টেকনিক যদি আমরা ফলো করি এই তৎসম আর তদ্ভব শব্দ নির্ণয় করা খুবই সহজ।